এতগুলো সামরিক অফিসার প্রাণ হারাবার পরও ইরান কি এতটুকু দুর্বল হয়েছে? আপনাদের কি মনে হয়? না। মুসলিম ইতিহাসগুলো ঘাটলে দেখবেন খালিদ বিন ওয়ালিদকে সরিয়ে দিলে কিচ্ছু হয় না, দ্বিতীয় ব্যক্তি খালিদ বিন ওয়ালিদ হয়ে যায়। হামজাকে সরিয়ে দিলে কিচ্ছু হয় না, ওমরকে সরিয়ে দিলে কিচ্ছু হবে না, তার জায়গায় আরেকজন ওমর আসে বসবে। ইসলাম এভাবেই তার প্রতিনিধিত্ব তৈরি করে। তো ইরানে বলি, হামাসের কথা বলি, প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি ইসমাইল হানিয়া মারা গেছে, দায়েফ মারা গেছে, ইয়াহিয়া সিনওয়ার মারা গেছে। হামাস কি দুর্বল হয়েছে? হামাস এখনো অ্যাকশন চালিয়ে যাচ্ছে। তার মানে মুসলিমদের যে বিষয়টি, তারা প্রতিনিয়ত নেতা বা প্রতিনিধিত্ব তৈরি করে। এখানে কেউ কাউকে মেরে দুর্বল করতে পারে। তো এইটি দখলদাররা বুঝতে পেরেছে ইরানের কাছ থেকে, যে এখানে তারা কোনো বড় বিজয় পায়নি, বরং যারা এখন পরের সারি থেকে উঠে এসছে তারা আরো বেশি অ্যাগ্রেসিভ। এতদিন যারা এই পদগুলোতে ছিলেন তারা মানে সহনশীল ছিলেন, বুঝে শুনে আক্রমণ করতেন। এখন যারা এসছেন তারা চোখ বন্ধ করে ধামারদাম মেরে দিচ্ছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল গুলো মেরে একদম পুরা সাপা সাপা করে ফেলতেছে দখলদার দেশটিকে। তার মানে আল্লাহ যা করেন এটা আমাদের জন্য অবশ্যই শ্রেষ্ঠটাই করেন। আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ পরিকল্পনা। আসেন, এদিকে IAEA বলল যে আমেরিকা ইরানের আক্রমণটি ন্যায্য হয়নি, কারণ ইরানের কাছে পারমাণবিক বোমার কোনো প্রমাণ তারা পায়নি। তার মানে আমেরিকার আক্রমণটিকে অন্যায্য বলে দিয়েছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি। তারপরে ব্রেকিং খবরটি হলো সাইপ্রাস হাজারো দখলদার পালাতে শুরু করেছে। যেহেতু এয়ার স্পেস বন্ধ দখলদার দেশটির ভেতরে এবং মানুষ এখান থেকে বাইরে যেতে পারছে না, তাই তারা বিভিন্ন বন্দর দিয়ে, ইসরায়েল থেকে যে বন্দরগুলো, দুটো বন্দর আছে, আশকালন আর হলো হাইফা, এই দুটো বন্দর দিয়ে হাজার হাজার দখলদার নাগরিক পালাতে শুরু করেছে। তারা প্রায় 150 থেকে 200 কিলোমিটার দূরে যে সাইপ্রাস, সেই সাইপ্রাসে জাহাজ ভর্তি করে, নৌকা ভর্তি করে পালাচ্ছে। কারণ দখলদার দেশটি থেকে কাছাকাছি যে দেশটি আছে সেটি হলো সাইপ্রাস, এবং তারা এখন তাদের যে বন্দর দুটো আছে, আশকালন এবং হাইফা, এই দুটোতে এখন হাজারো মানুষের ভিড়। মানুষ তার সন্তান, শেষ সম্বল, ব্যাগের পুটলা পাটলা নিয়ে সব এখন চলে গেছে সেই বন্দরের দিকে, কারণ বিমান বন্ধ করে রাখা হয়েছে। কারণ বেনগারিয়ানের মতো সকল বিমানগুলোকে গুড়িয়ে দিয়েছে ইরান। তারা এখন জাহাজে করে, যারা জাহাজে আশ্রয় পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, তারা নৌকায় করে এই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন, এই নদী বা সাগর পথ। তো বলা হচ্ছে সাইপ্রাসে গিয়ে এখন বাঁচার জন্য চেষ্টা করছে দখলদার। প্রশ্ন হলো কেন? যদি ইরান কিছুই করতে না পারে, হাজার হাজার মানুষ পালাচ্ছে কেন? এবং সাইপ্রাসের পর তারা পালাচ্ছে গ্রিসে, যে যার মতো গ্রিসের দিকে ছুটছে। এই দৃশ্যটি দেখার মতো আজকে আমি দেখলাম যে ভিডিওগুলো আসছে, এগুলো তারাই, অর্থাৎ দখলদারদের জনগণই ধারণ করেছে তাদের ক্যামেরা, মোবাইলে। দেখছি তারা একদিকে তারা দৌড়ে পালাচ্ছে, উপর থেকে ইরানের মিসাইল ধাম ধুম করে পড়ছে। খুব মজার ব্যাপার কি জানেন? আমার ছেলে কি করে, আমার বাসায় হোম থিয়েটার আছে, হ্যাঁ, খুব সাউন্ড প্রুফ, এবং মানে একটা রুমের মধ্যে সাউন্ড সিস্টেমের চমৎকার একটা মিশ্রণ আছে। তো আমার ছেলে করে কি, ইরান যে মিসাইল গুলো আক্রমণ করে এই জিনিসগুলোকে কম্পাইল করে, অথবা ইউটিউবে সে দেখে কোন চ্যানেলে যে মিসাইল অ্যাটাক গুলো আছে, বাসায় বসে ফুল সাউন্ড বিট ইকুয়ালাইজার সেট করে সে দেখে। মনে হচ্ছে যে আমার বাসার মধ্যে মিসাইল পড়তেছে ধাম করে, পুরো ফ্লোর সহ কেঁপে ওঠে। আর ইরান যে মিসাইল গুলো মারছে এত শক্তিশালী। আপনারা বজ্রপাত শুনেছেন? বজ্রপাত, থান্ডার যেটাকে আমরা বলি, ভয়াবহ। হয়তো আপনারা, আপনাদেরকে দেখাতে পারি না টেলিভিশনে, সেইভাবে আপনারা দেখে মজা পাচ্ছেন না। ইসরায়েল একটা ছোট আয়তনের দেশ, তাদের হাইরাইজ বিল্ডিং, উঁচু তলা বেশি। ইরান যখন এই খাইবার, সিজিল কিংবা আদার্স, কদর কিংবা ধরেন শাহাব 3 আদার্স এই মিসাইল গুলো মারে, তখন মিসাইল গুলো উড়ে আসে, তখন একরকম সাউন্ড। যখন এগুলো হিট করে টার্গেটে, এত ভয়ঙ্কর বিস্ফোরণ হয় যে আশপাশ থেকে ভবনের গ্লাস গুলো খুলে খুলে পড়ে যায়। এত মানে ভয়ঙ্কর আওয়াজ। আর এখন যে ইরান মিসাইল গুলো মারছে, এগুলোর সাইজও অনেক বড়, ভেতরেও ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক তরল বা যেটাই বলি সেট করা, যেখানে হিট করছে এবং গলিয়ে পুড়িয়ে ছাই করে ফেলতেছে। তো এরপরের যে খবরটি হলো, আজকে ইরান খাইবার মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। কাল
আমাদের লাস্ট লাইভের পর থেকে এখনকার পর্যন্ত যে খবর, হাইফাতে, তেল আবিবে, জেরুজালেমে এবং আরো কয়েকটি অঞ্চলে ইরান অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাকে প্রচুর সংখ্যক আহত এবং হতাহতের খবর পাওয়া গেছে। এবং ইরান যে আক্রমণগুলো করছে, আপনারা অনেকে প্রশ্ন করেন যে হতাহতের সংখ্যা কম কেন? দুটো কারণ আছে। এক, হতাহতের সঠিক সংখ্যা দখলদাররা বলছে না, আর ইরান সেখানে গিয়ে গুনে গুনে দেখছে না। দুই, ইরান তাদের সাধারণ জনগণের চেয়ে তাদের সামরিক বাহিনীর সদস্যদের, গোয়েন্দা বাহিনীর সদস্যদের, যারা গাজার উপর টর্চার করছে, যারা ইরানে আক্রমণের মূল কারিগর, এদেরকে টার্গেট করছে। সাধারণ মানুষকে মেরে লাভ নেই, কারণ এই দেশটির মধ্যে প্রচুর মুসলিম আছে, এই দেশটির মধ্যে প্রচুর মানুষ আছে যারা যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না। তো তাদেরকে মেরে তো লাভ নেই, তাদের ঘৃণা অর্জন করে তো লাভ নেই। মুসলিমদের বিষয়টা এরকমই হবে, ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা এখানে। কিন্তু সংখ্যা এখন পর্যন্ত ইরানের চেয়ে ওদের নিহত সংখ্যা বেশি হবে, কিন্তু ওরা সেটা বলছে না। তো আজকেও ইরান ব্যাপক ব্যাপক খেলা দেখিয়েছে, দখলদার বাহিনীকে খেলা চলছে। তো সবচেয়ে ইন্টারেস্টিং যে খবরটি আমি এখন দেব সেটি হলো মধ্যপ্রাচ্য নিয়ে যে খবরটি আজকের মূল টার্গেট। এগুলো ডেলি ইভেন্ট দিলাম। আমেরিকা তার সকল নাগরিককে পুরো পৃথিবীতে, শুধু মধ্যপ্রাচ্যে না, পুরো পৃথিবীতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত সহ প্রতিটি দেশে, আরব দেশ মানে সেই দেশের সরকারগুলো তার দেশের জনগণকে, যুক্তরাষ্ট্রের জনগণকে, পশ্চিমা দুনিয়ার জনগণকে, ইভেন আরবের জনগণকে সর্বোচ্চ সতর্ক করেছে। সৌদি আরব থেকে বলা হয়েছে, কাতার থেকে বলা হয়েছে, কুয়েত থেকে বলা হয়েছে, আরব আমিরাত থেকে বলা হয়েছে, বাহরাইন থেকে বলা হয়েছে, কেউ ঘর থেকে বেরোবেন না প্রয়োজন ব্যতীত। প্রয়োজন হলেও সেটা সরকারি ওয়েবসাইটগুলো চেক করে বেরোবেন। যে যার মতো পারেন ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, সড়কে চলাচল কম করবেন। মার্কিন অবস্থানগুলো যেখানে যেখানে আছে সেখানে কোনো আরব জনগণ যাবেন না। অর্থাৎ এই নির্দেশনার মানে হলো আরবের কাছে ইন্টেলিজেন্স তথ্য অবশ্যই আছে যে ইরান যে কোনো সময় মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা বা ঘাঁটিগুলোকে টার্গেট করে আক্রমণ করতে যাচ্ছে। এবং বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে 40 থেকে 50 হাজার মার্কিন সেনা রয়েছে, তাদেরকে ইরান টার্গেট করতে পারে। তো প্রত্যেকটি আরব দেশে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবহর, এটিকে প্রথম টার্গেট করতে পারে। তবে কয়েকটি সূত্র দাবি করছে ইরান, রাশিয়া এবং চীন ও তুরস্কের সাথে যে বৈঠকগুলো করছে, সে বৈঠকে যে সিদ্ধান্তগুলো আসছে সেগুলো একটু ভিন্ন রকম। অর্থাৎ ইরান চাইছে তার প্রক্সি ব্যবহার করতে আমেরিকার বিরুদ্ধে, কারণ আমেরিকাকে এই মুহূর্তে টেনে আনতে চাইছে না, কারণ দখলদারদেরকে আগে তারা শেষ করতে চায়, মানে দখলদারদেরকে আগে দমাতে চায়। আমেরিকাকে টেনে আনুক এটা ইসরায়েলও চায়, যে ইসরায়েল যেহেতু এখন ধোলাইটা খাচ্ছে, যদি আমেরিকার উপর ইরান একটি আক্রমণ করে বসে, আমেরিকা যুদ্ধে জড়াবে। আমেরিকার যুদ্ধে জড়ালে আমেরিকাকে সামলাবে ইরান নাকি দখলদারকে সামলাবে? তো তখন যদি আমেরিকাকে সামলাতে যায়, ইসরায়েল এই সুবিধাটা পেয়ে যাবে। তো এই জন্য তুরস্ক পরামর্শ দিচ্ছে যে তুমি আমেরিকাকে আগে জড়ায় না, প্রয়োজনে আমেরিকাকে মারো, তোমার প্রক্সি দিয়ে, হুতিদেরকে দিয়ে মারো, অমুকে তমুকে দিয়ে মারো। তো হুতিদেরকে এখন সিগন্যাল দেওয়া হয়েছে, হুতিরা যে কোনো সময় মধ্যপ্রাচ্যের বেজগুলোকে, মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করতে পারে। রেড সি এবং হরমুজকে তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের বিল পাশ হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা পরিষদে এটি পৌঁছে গেছে। সেখানে এটি সিগনেচার হয়ে গেলে আশা করা যায় হরমুজ প্রণালী বন্ধ করতে পারে। বাট এখানেও ইরান অনেকগুলো বিষয় ভাবছে, কারণ এই লড়াইটা শুরু হওয়ার আগে ইরানের সাথে কিছু কিছু দেশ যোগাযোগ করেছে এবং তাদের অবস্থান ইরানকে বলেছে। অর্থাৎ আমরা যদি বলি যে পশ্চিমা দুনিয়া সবই ইরান বিরোধী, না, কিছু কিছু দেশ আছে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমেরিকাকে খুশি করতে, কিন্তু ভেতরে ইরানকে সহযোগিতা করছে। তো ইরান এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছে, ডিটেল আলোচনা করছে যে হরমুজ প্রণালী বন্ধ করলে তাদের লাভ কি, ক্ষতি কি, আবার কোন কোন ক্ষেত্রে এটা করতে পারে। এবং ইরান তার মিত্রদের সাথে এই জন্য, যেমন আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে রয়েছেন, ইরানের সাথে তার চীনের সাথে কথা হচ্ছে, তুরস্কের সাথে কথা হচ্ছে, সবকিছু মিলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে কি করবে না এটি আমরা হয়তো মোটামুটি 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে একটি রেজাল্ট পাবো। আর ইরান আদৌ মার্কিন ঘাঁটিতে নিজেরা আক্রমণ করবে কিনা এটি নিয়েও অনেক আলোচনা চলছে। কিন্তু ইরান যদি নাও করে, কিন্তু ইরানের প্রক্সি করবে। আর ইরান হয়তো এই মুহূর্তে দখলদারদেরকে
সাইজ করার দিকে মনোযোগ দিবে, একটু সময় নিবে আমেরিকাকে মাঠে নামানোর ক্ষেত্রে। কারণ এই মুহূর্তে আমেরিকাকে মাঠে নামালে সবচেয়ে বেশি লস ইরানের হবে। যেহেতু আমেরিকা যদি এইটাই সত্য হয় যে আমেরিকা যদি ইরানের কোনো বড় ক্ষতি নাই করে থাকে, পারমাণবিক কেন্দ্রে আক্রমণে কিচ্ছু নাও হয়, তাহলে ইরান এখানে একটু হলে কৌশলী নেবে। কারণ ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছে যে আমাদের দায়িত্ব শেষ, আমাদের টার্গেট শেষ, আমরা এখন শান্তির পক্ষে। ইরান যদি চায় আমরা এখন আর কোনো ঝামেলা যাব না, ইরানের মতো, আমরা আমাদের মতো, যুদ্ধ শেষ। তার মানে ডোনাল্ড ট্রাম্প এই যাত্রা তার মুখ রক্ষা করছে, তার ইজ্জত বাঁচাইছে। ইরান তাকে একটা এক্সিট রুট দিতে পারে, কিন্তু ইরান অন্যভাবে তার খেলাগুলো খেলতে পারে, প্রক্সিকে ব্যবহার করে, হরমুজ প্রণালীকে ব্যবহার করে, পার্সিয়ান গালফ ব্যবহার করে, যেটাই হোক, মধ্যপ্রাচ্যে চাপ সৃষ্টি করে অথবা মধ্যপ্রাচ্যে আক্রমণ করে আমেরিকাকে একটু দুর্বল করা, এই কাজগুলো ইরান করতে পারে আগামীতে, যাতে ট্রাম্প বিশ্বাসঘাতকতা করে আবার আলী খামেনিকে হত্যা না করে। ইরান একেবারে চুপ মেরে গেলে তারা দ্বিতীয়বার আবার টার্গেট করবে খামেনিকে। কারণ আমেরিকা তো বা ডোনাল্ড ট্রাম্প তো প্রতিনিয়ত এই প্রতারণাগুলো করেন, আমরা কম বেশি জানি। তো সবকিছু এখন হিসেব নিকেশ করছেন ইরান, যে তারা কোন পদ্ধতিতে এই কাজটি করবে, কিভাবে করবে। দর্শক, আমার কাছে আরো অনেকগুলো খবর ছিল, আমি আর লম্বা করতে চাই না। আমি বলেছিলাম যে 20 থেকে 25 মিনিটের মধ্যে লাইভগুলো করবো, 25 মিনিট ক্রস করেছে ইতিমধ্যে। এবং ইউএস নেভিকে কিভাবে চীন রাশিয়া দুর্বল করবে, এরকম অনেকগুলো খবর আছে। এতগুলো সামরিক অফিসার প্রাণ হারাবার পরও ইরান কি এতটুকু দুর্বল হয়েছে? আপনাদের কি মনে হয়? না। মুসলিম ইতিহাসগুলো ঘাটলে দেখবেন খালিদ বিন ওয়ালিদকে সরিয়ে দিলে কিচ্ছু হয় না, দ্বিতীয় ব্যক্তি খালিদ বিন ওয়ালিদ হয়ে যায়। হামজাকে সরিয়ে দিলে কিচ্ছু হয় না, ওমর